ঐতিহাসিক নির্বাচন উপলক্ষে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ইলেকশন বাংলাদেশ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। তারেক রহমানের নেতৃত্বে বিপুল বিজয় নিয়ে সংসদে যাচ্ছে বিএনপি। রোববার নাগাদ সরকার গঠনের আশা, প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার। বিএনপির যাবতীয় উদ্দেশ্য, ম্যানিফেস্টো, তার যে ঘোষণাপত্র সেটাই থাকবে। এই বিজয় আমাদের প্রত্যাশিত ছিল। বাংলাদেশের গণতন্ত্রের, শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। আসন সংখ্যা ৭৭ হলেও ভালো ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা গড়েছে জামায়াত এনসিপির জোট। ভালো কাজে সহযোগিতা, মন্দ কাজে বিরোধিতা, মন্তব্য ডাক্তার শফিকুরের। ভালো মন্দ বিষয়ে আমি যদি নির্বাচিত হই আল্লাহ তাআলার ইচ্ছায়, তাহলে আমি তাদের সকলকে সাথে নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। দীর্ঘদিনের গণতান্ত্রিক যাত্রার পুরস্কার পেয়েছে বিএনপি, মত রাজনৈতিক বিশ্লেষকদের। বিগত আমলে নিপীড়ন নির্যাতনের শিকার জামায়াতও পেয়েছে ভোটারদের সহানুভূতি। দীর্ঘ সময় থেকে তারা বিরোধী দল লড়াই করেছে, তারা মানুষের মনে সেই জায়গাটা করে নিয়েছে। যারা শুধু আওয়ামী লীগের দুঃশাসন দেখেছে, জামাতকে ভিকটিম হতে দেখেছে, তাদের একটা বড় অংশ জামাতের প্রতি সিম্প্যাথেটিক হতে পারে। গণভোটে বিপুল ব্যবধানে হ্যায়ের জয়। নির্বাচিত এমপিদের গেজেট হতে পারে কালই। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উড়ে গেছে সব শঙ্কা। জাতি হিসেবে আমাদের মান, সম্মান, ভাবমূর্তি, কর্মসংস্থান হেন কিছু নাই যেটা এই নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল না। নতুন বাংলাদেশ উপহার দিয়েছে আমাদেরকে আল্লাহ। যারা শাহাদত বরণ করেছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বেগম নেত্রী আল্লাহ খালেদা জিয়ার রূহে মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তাদের দুইজনের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশজুড়ে শোকরানা দোয়া। বিভিন্ন স্থানে বিজয়ীদের কর্মী সমর্থকদের অভিনন্দন। বিএনপির বিপুল বিজয়ে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের অভিনন্দন। চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন নরেন্দ্র মোদীর। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জনরায়ে বিপুল বিজয় হয়েছে বিএনপির। চূড়ান্ত ফলে ২১২ আসনের বিশাল জয় পেয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন জোট। এখন অপেক্ষা গেজেট প্রকাশ, শপথ গ্রহণ এবং মন্ত্রিসভা গঠনের। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের নিরঙ্কুশ এই বিজয় জনগণের ভালোবাসা। বিজয়ী নেতারা বলছেন, কোনো আসন বা কেন্দ্রে বিএনপি ফলাফল প্রভাবিত করেনি। জুলাই সনদকে রাজনৈতিক সমঝোতার প্রতীক উল্লেখ করে তা পরিপালনের প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। দেশের মাটি স্পর্শ করেই ইঙ্গিত দিয়েছিলেন তারেক রহমান। ফুরিয়েছে দেশের জন্য কিছু করতে তার বহু বছরের অপেক্ষা। জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকা মাকে দেখতে যাওয়ার আগেই শুভেচ্ছা জানান উপস্থিত লাখো জনতাকে। জানিয়ে দেন, টেবিলের কাজ অনেকটাই শেষ করে ফিরেছেন তিনি। এরপর নির্বাচনী গণসংযোগে ঘুরে বেরিয়েছেন দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত। প্রথাগত রাজনৈতিক বক্তব্যের বদলে সহজ ভাষায় বলে গেছেন ইচ্ছা ও সামর্থ্যের কথা। সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। ভোটে তারেক রহমানের প্রতিশ্রুতি আর প্রার্থীদের উপরই আস্থা রেখেছেন ভোটাররা। বিএনপি ও মিত্ররা জয় পেয়েছেন ২১৪টি আসনে। এর মধ্যে কে নেই? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সালাউদ্দিন আহমদ, মঈন খান, মির্জা আব্বাস অথবা ইশরাক হোসেন, সাইদ আল নোমান, রাজীব আহসানের মতো তরুণরা। এমন বিপুল জয়ের পরও সারা দেশে উৎসবের বদলে আয়োজন সীমিত রাখা হয় দোয়া মাহফিলে। শুক্রবার জুমার নামাজ আদায় শেষে গুলশান কার্যালয়ে বসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এত বড় জয়ের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। বিতর্কমুক্ত নির্বাচন হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা। অঙ্গীকার করেন প্রতিশ্রুতি বাস্তবায়নের। এটা বিএনপির সরকার, আপনার বিএনপির যাবতীয় উদ্দেশ্য, ম্যানিফেস্টো, তার যে ঘোষণাপত্র সেটাই থাকবে। ভাই তো বলেই দিয়েছে ওরা যে 15 তারিখের মধ্যেই তারা করতে হবে। এই বিজয় আমাদের প্রত্যাশিত ছিল। বাংলাদেশের গণতন্ত্রের, শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে। এটা একটি রাজনৈতিক সমঝোতার দলিল, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। একটি গণতান্ত্রিক দেশে বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল প্রয়োজন, এবং সেই বিরোধী দল যদি ভালোভাবে কাজ করতে পারে তাইলে সেটা দেশে একটি গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটা বাস্তবায়ন হবে। দলীয় সূত্রগুলো জানিয়েছে, গুলশান কার্যালয়ে সিনিয়র নেতাদের সাথে অনানুষ্ঠানিকভাবে বৈঠক করেন তারেক রহমান। মন্ত্রিসভা, আকার, দপ্তর ও দলের পরবর্তী কর্মপন্থা নিয়ে আলোচনা হয় সেখানে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির গুলশান কার্যালয়ের সামনে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী রিমন রহমান। রিমন, বিএনপির অফিসে এই মুহূর্তে কি চলছে? শপথ গ্রহণ এবং সম্ভাব্য মন্ত্রিসভার বিষয়ে কোনো তথ্য জানা গেছে কিনা? লোপা, দুপুরের পর কিন্তু দলের যে চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই গুলশানের যে বিএনপি কার্যালয় সেখানে এসেছেন। তারপর পরই কিন্তু দলের যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এছাড়াও শীর্ষ দুজন নেতা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি ঢাকার বিভিন্ন এলাকা থেকে যারা এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জয়লাভ করেছেন তারাও কয়েকজন এসেছেন, এবং যারা পরাজিত হয়েছেন তাদের মধ্যেও দু একজনকে আমরা এই কার্যালয়ে আসতে দেখেছি। তার মধ্যে বলা যায় যে ঢাকার আমিনুল হক, তিনিও কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসেছেন এবং এই গুলশান কার্যালয়ে তারা প্রবেশ করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে দলের একজন প্রভাবশালী নেতা কিন্তু এখান থেকে বেরিয়ে গেলেন, অর্থাৎ রেজা কিবরিয়া। তিনি এখান থেকে কিছুক্ষণ আগে এখানে বেরিয়ে গেলেন, এসেছিলেন কিছুক্ষণ আগে। যেটি বলা যায় যে গুঞ্জন আছে, এখানে আলোচনা হচ্ছে মন্ত্রিসভা কিভাবে গঠন হবে, গেজেট কখন হবে। গেজেটের পরে কিন্তু 3 দিনের মধ্যে যে মন্ত্রিসভা গঠনের বিষয় রয়েছে সেটি কিন্তু তারা আলোচনা করছেন, এবং শীর্ষ নেতাদের সঙ্গে বিষয়টি চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, এবং মন্ত্রিসভায় কারা কারা অংশগ্রহণ করবে বা কোন কোন তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে যে কে হলে ভালো হয়, এবং এই যে সংকটকালীন সময় বা একটা চ্যালেঞ্জের মধ্যে দেশ রয়েছে, সেই চ্যালেঞ্জ এবং জনগণের আকাঙ্ক্ষা এবং ইশতেহারের বাস্তবায়ন সব মিলিয়ে কিভাবে মন্ত্রণালয়গুলো কিভাবে সক্রিয় করা যায় এবং মন্ত্রণালয় কিভাবে আরও গতিশীল করা যায়, সেই বিষয়গুলো কাকে দিলে, কার উপরে দায়িত্ব দিলে সেই মন্ত্রণালয়গুলো সঠিকভাবে পরিচালনা করতে পারবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা হচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি যে বাণিজ্য, অর্থ, এইসব মন্ত্রণালয়ে কিন্তু সিলেট কেন্দ্রিক একটি গুঞ্জন রয়েছে। সিলেটে যারা রয়েছেন আমির হোসেন মোহাম্মদ চৌধুরী, রেজা কিবরিয়া, এদের নাম কিন্তু এসেছে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় কিন্তু ইসলামূলক মিলনের নাম আমরা জানতে পেরেছি, তাদের আলোচনায় আছেন তারা। পাশাপাশি অন্য কেউ হতে পারেন। পাশাপাশি অন্য অন্য যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, শিক্ষা, স্বরাষ্ট্র, এসব জায়গায়ও কিন্তু কয়েকজনের নাম এখানে আলোচনায় এসেছে। স্বাভাবিকভাবে যেটা বলা যায় যে এখান থেকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণের মধ্যে হয়তো বের হবেন। বের হলে হয়তো তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন যে কী বিষয়ে আলোচনা হলো এবং কবে শপথ অনুষ্ঠিত হবে সেই বিষয়ে। আমরা তার জন্য অপেক্ষা করছি। লোপা। রিমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রথমবারের মতো সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হলো জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী সহ দেশজুড়ে ৭৭টি আসনে জয় পেয়েছে জামায়াত সমর্থিত জোট। সেই সাথে জোট প্রার্থীরা ১/২ আসনে খুব কম ভোটের ব্যবধানে হেরেছেন প্রতিদ্বন্দ্বীদের কাছে। নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় জামায়াত আমির বলেন, বড় কোনো ঘটনা ছাড়াই নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। এই নির্বাচনের ফলাফল যেমনই হোক তা মেনে নিয়ে নতুন রাজনীতির সূচনা করার কথাও বলেন তিনি। নানা শঙ্কা উড়িয়ে 12 ফেব্রুয়ারি দেশ এই নির্বাচনের ফলাফল যেমনই হোক তা মেনে নিয়ে নতুন রাজনীতির সূচনা করার কথাও বলেন তিনি। নানা শঙ্কা উড়িয়ে 12 ফেব্রুয়ারি দেশ জুড়ে অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেখানে দেশের নির্বাচনী ইতিহাসের নতুন উচ্চতায় জামাত ইসলামী সমর্থিত 11 দলীয় জোট।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামাত সমর্থিত জোট ৭৭টি আসনে জয়লাভ করেছে, যেখানে জামাত দাড়িপাল্লা প্রতীকেই পেয়েছে ৬৮টি আসন। এর বাইরে জোটের শরিক দল এনসিপি ৬টি, খেলাফত মজলিস ১টি আসনে জয় পেয়েছে। এবারই প্রথম রাজধানী ঢাকার ৬টি আসন জিতেছে জামাত, যার মধ্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানও রয়েছেন। জিতেছেন জোট শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। এরই মধ্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন রাজনীতির সূচনা হবে, যেখানে দল, মত, জাতি ও ধর্ম কোনো ভেদাভেদ থাকবে না। একজনের জয় হলেও আমি মনে করি যে এটা আমাদের সকলের জয়, এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন অন্তত এই আসনের ভালো মন্দ বিষয়ে আমি যদি নির্বাচিত হই আল্লাহ তাআলার ইচ্ছায়, তাহলে আমি তাদের সকলকে সাথে নিয়েই কাজ করবো ইনশাআল্লাহ। শুধু রাজধানী ঢাকাতেই নয়, আগে যেখানে জামাতের অস্তিত্বই ছিল না তেমন এলাকায়ও নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে দলটি। নিজেদের মধ্যে বৈঠক করে নির্বাচন সহ দলের আনুষ্ঠানিক রূপরেখা তুলে ধরবে তারা। যত তাড়াতাড়ি সম্ভব বৈঠক শেষ করে আপনাদের সামনে আমরা পেশ করতে পারি, তবে যেহেতু অনেকগুলো বিষয় এখানে আলোচনা হবে, একটু সময় লাগবে। আপনাদের সহযোগিতা আমরা চাই। আনুমানিক 10টা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ২৪-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়ারাই পা রাখতে যাচ্ছেন জাতীয় সংসদে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৬ সদস্য বিজয়ী হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। সব কেন্দ্রেই অভূতপূর্ব জয় পাওয়া হাসনাত আব্দুল্লাহ যমুনা টেলিভিশনকে বলেছেন, এবারের সংসদ হবে ইনসাফের সংসদ। নোয়াখালীতে জয়ী হান্নান মাসুদ জানিয়েছেন, দলমত নির্বিশেষে সব মানুষের জন্য কাজ করবেন। আর কুড়িগ্রাম ২ আসনে জয়ের মালা পরা আতিকুর রহমান মুজাহিদ বলেছেন, সরকার কোনো দলের নয়, সবার। আশা, নির্বাচিত সরকারের কাছে কোনো বৈষম্যের শিকার হবেন না। ২৮ ফেব্রুয়ারি গঠিত হয় জুলাইয়ের সম্মুখ সারির নেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দল গঠনের প্রায় ১ বছরের মাথায় দলের ৬ সদস্য যাচ্ছেন জাতীয় সংসদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে নাহিদ ইসলাম, রংপুর ৪-এ আক্তার হোসেন, কুমিল্লা ৪ আসনে হাসনাত আব্দুল্লাহ, নোয়াখালী ৬-এ আব্দুল হান্নান মাসুদ ও কুড়িগ্রাম ২ আসনে আতিকুর রহমান মুজাহিদ এবং নারায়ণগঞ্জ ৪ আসনে জয়ী হয়েছেন আব্দুল্লাহ আল আমিন। যমুনা টেলিভিশনকে কুমিল্লা ৪ আসনে বিপুল ভোটে জয়ী এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ জানান, রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক যে কোনো সিদ্ধান্তের বিরোধিতা করা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সংসদ হবে ইনসাফের। এবারে সংসদ হবে ইনসাফের সংসদ। যে বিষয়টি আমাদের কাছে, আমার দলের কাছে যেটা ন্যায় অন্যায়ের মধ্যে সুস্পষ্ট পার্থক্য থাকবে। রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক, রাষ্ট্র বিরোধী, দেশের জনকল্যাণ বিরোধী, গণবিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ যদি এই সংসদ থেকে কখনো করার চেষ্টা করা হয়, সেটিকে অবশ্যই আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ায় সেটির বিরোধিতা অবশ্যই সেখানে থাকবে। হাতিয়ায় এক মসজিদে জুমার নামাজ আদায় করেন নোয়াখালী ৬ আসনের বিজয়ী হান্নান মাসুদ। ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবেন। গত কয়েকদিনে তার সমর্থকদের ওপর হামলার জন্য সুষ্ঠু তদন্তের দাবিও জানান। আমার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তাদের সকলকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ নতুন হাতিয়া বিনিময়ের ব্যাপারে কাজ করে যাব। আর গত কয়েকদিনে যেই বাড়ি ঘরে হামলা হয়েছে এগুলোর ব্যাপারে প্রশাসনকে বলবো সুষ্ঠু তদন্ত করে, যাতে সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা এই ধরনের হামলা করেছে, একটা আতঙ্ক তৈরি করেছে, পুরো দ্বীপের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে, তাদের বিরুদ্ধে যেন প্রশাসন তদন্তমূলক ব্যবস্থা নেয়। কুড়িগ্রামে জয়ের মালা পরা আতিকুর রহমান বলেছেন, সদিচ্ছা আর আন্তরিকতা থাকলেই কুড়িগ্রামের পরিবর্তন সম্ভব। আমি কোনো দলের কাজ করতে চাই না, আমি সব মানুষের কাজ করতে চাই। সে জায়গা থেকে আমি বিশ্বাস করি, যদি একটা সদিচ্ছা থাকে, আন্তরিকতা থাকে, তাহলেই কুড়িগ্রাম পরিবর্তন করা সম্ভব, সাধ্যের মধ্যে যতটুকু। যদি কেউ ইচ্ছাকৃতভাবে বেরিয়ে আসছে সেটা ডিফারেন্ট কেস, বাট আমার জায়গা থেকে আমি চেষ্টা করি আমার মানুষের জন্য কাজ করার। দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার প্রত্যয় জানান এই তরুণ তুর্কিরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, নির্বাচন কমিশন থেকে ঘুরে আসতে চাই, সহকর্মী তানভীর মৌসুম আছেন সেখানে। তানভীর, এখন গেজেটের জন্য অপেক্ষা, কখন হবে গেজেট তার কোনো আভাস পেয়েছেন কিনা?
আভাস বলতে লোপা গেজেট প্রকাশের কাজটি আসলে পুরোদমে চলছে নির্বাচন কমিশনে। তবে এক্ষেত্রে একটি বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশন, পুরো নাসির কমিশন, তারা কিন্তু আমরা দেখেছি যে তারা এই মাগরিবের নামাজের পরবর্তী সময়টিতেই তারা বের হয়ে গিয়েছেন। এটির কারণ হচ্ছে যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি পর্যবেক্ষকদের সাথে একটি নৈশভোজের আয়োজন আছে এই নাসির কমিশনের, যেখানে পুরো কমিশনরা এই বিদেশি পর্যবেক্ষকদের সাথে থাকবেন এবং নির্বাচন পরবর্তী সময়ে কি কি হলো না হলো সে বিষয়গুলো নিয়ে অবশ্যই সেই আলোচনা থাকবে। আমরা নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই গ্যাজেট প্রকাশের কাজ আসলে পুরোদমে চলছে। তবে আজকে রাতে যদি কমিশন সদস্যরা আবার নির্বাচন ভবনে আসার পর তারা যদি প্রুফটি দেখে দেন গেজেটের, সেই প্রুফ দেখার পর এবং তাদের স্বাক্ষরের পর এরপর কিন্তু গেজেট প্রকাশে আর কোনো বাধা থাকছে না। সুতরাং সব মিলিয়ে বলা যায় সেক্ষেত্রে আজকের মধ্যেই যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং কমিশন সদস্যরাও যদি আবার নির্বাচন ভবনে আসেন এবং কাঙ্ক্ষিত গতিতে যে হারে কাজ এগিয়ে চলছে সে হারে যদি আসলে কাজটি সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়, গ্যাজেটটি প্রস্তুত হয়ে যায়, সেক্ষেত্রে বলা যায় যে আজকে রাতের মধ্যেই পেয়ে যাওয়া সম্ভব হবে সেই গ্যাজেট। আর নয়তো আগামীকালকে আশা করা যায় এই গ্যাজেটটি প্রকাশিত হবে। নিশ্চয়ই তানভীর, আপডেট আপনার কাছ থেকে আমরা জানতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারের নির্বাচনে বড় দল হিসেবেই বিশাল জয় পেয়েছে বিএনপি। এতে কাজ করেছে তাদের দীর্ঘদিনের গণতান্ত্রিক যাত্রা। আর জামাতও তাদের ইতিহাসে সবচেয়ে ভালো ভোট এবং সংসদীয় আসন পেয়েছে। এসব দিক বিবেচনায় ভোটে এবার কেউই হারেনি। তাছাড়া প্রতি 10 জনের মধ্যে 6 জন ভোটারের উপস্থিতিও ভালো নির্বাচনের ইঙ্গিত বহন করে। আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ভোটারের রায় শেষে সরকার গঠনের পথে বিএনপি জোট। আদালতের নির্দেশনাজনিত কারণে 2টি আসনের ফল স্থগিত থাকলেও 200-র বেশি আসনে জয়ের কারণে পেছনে তাকানোর কিছুই নেই বিএনপির। কি কারণ এমন ভূমিধস জয়ের? বিশ্লেষকরা বলছেন জনগণ ভোট দিয়ে রাজনৈতিক সরকার গড়ার অপেক্ষায় ছিল। তাছাড়া গণতান্ত্রিক যাত্রাপথে বিএনপির সংগ্রামের ইতিহাস অনেক পুরনো। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির বড় জয়ে নারী ভোটাররাও বড় ভূমিকা রেখেছেন বলে মনে করেন তারা। 1/11 ওলটপালট পরবর্তী নির্বাচনটা, আর এটা হচ্ছে 24-এর অভ্যুত্থানের পর ওলটপালট পরবর্তী নির্বাচন। দুইটার ট্রেন্ডটা একই, যে দলটি জয় পেয়েছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। বিএনপির জন্য অন্তত 2/3 মেজরিটি দরকার ছিল, তারা সেটাকে ক্রস করে বেশি গেছে। দীর্ঘ সময় থেকে তারা বিরোধী দল লড়াই করেছে, তারা মানুষের মনে সে জায়গাটা করে নিয়েছে এবং এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, সুতরাং তারাই প্রধান দলে পরিণত হয়েছে। বিএনপির জয় অনেকটা ন্যায্য বললে জামাতের ফলাফলকে কিভাবে দেখা হবে? এই দুই বিশ্লেষক বলছেন দল হিসেবে আওয়ামী লীগ অনুপস্থিত। তাছাড়া দীর্ঘ সময় জামায়াতও ভোগ করেছে নির্যাতন, নিপীড়ন, সেগুলো কাজ করে থাকতে পারে ভোটের হিসেবে। জামাত তো বোধ হয় তাদের জন্মের পর থেকে এত ভালো রেজাল্ট আর করে নাই। যারা একসময় হয়তো নৌকায় ভোট দিত, তারা হয়তো বিএনপির ব্যাপারে যারা হাইলি প্রেজুডাইজ, তারা হয়তো অনেকে জামাতকে ভোট দিয়েছে, এটা হতে পারে। তরুণদের মধ্যে হয়তো জামাতের প্রতি আকর্ষণ, যাদের 71 নিয়ে যাদের কোনো আবেগ নেই, যারা শুধু আওয়ামী লীগের দুঃশাসন দেখেছে এবং জামাতকে ভিকটিম হতে দেখেছে, তাদের একটা বড় অংশ জামাতের প্রতি সিম্প্যাথেটিক হতে পারে। তাদের সব সিট যোগ করলেও এই সংখ্যায় আসবে না। সো এটা তাদের জন্য একটা বিরাট বিজয়। শুধু সেটা না, তারা প্রধান জোট হিসাবে আবির্ভূত হয়েছে বিএনপির বিরুদ্ধে। এখন আমরা একসময় বিএনপি আওয়ামী লীগ বলতাম, এখন কিন্তু মানুষজন বিএনপি জামাতের নির্বাচন এভাবে বলবে যদি আওয়ামী লীগ ফেরত না আসে। 26-এর নির্বাচনে 198 জন প্রার্থী হয়েছিলেন জাতীয় পার্টি থেকে, জিততে পারেনি একজনও। শেষ মুহূর্তে জামাত জোটে যাওয়ার সিদ্ধান্ত বদলানো চরমোনাই পীরের ইসলামী আন্দোলন জিতেছে বরগুনার একটি আসনে। তো এবার তো জাতীয় পার্টি থেকেও নেই, আওয়ামী লীগ তো নেই। তো যারা সবসময় চিন্তা করে বরগুনার একটি আসনে, তো এবার তো জাতীয় পার্টি থেকেও নেই, আওয়ামী লীগ তো নেই। তো যারা সবসময় চিন্তা করে আমরা বিএনপিকে ভোট দেব না, তো তারা উৎসাহ নিয়ে ভোট দিতে গেছে, তারা অনেকেই হয়তো জামাতকে ভোট দিয়েছে। এভাবে হতে পারে। জাতীয় পার্টির ক্ষেত্রে দুটো কারণ আমার মনে হয়, যে শেখ হাসিনার সাথে থাকার যে একটা তকমা, যে তাকে সাহায্য করে, সেটা আছে। আর দ্বিতীয়, জাতীয় পার্টি অনেক জায়গাতে ভালো ক্যান্ডিডেট দিতে পারেননি, কারণ তারা আদৌ নির্বাচনটা করতে পারবেন কিনা, তারা মবের পাল্লায় পড়বেন কিনা। সাধারণত ঢাকা মহানগরে যে দল জয়ী হয় তাদের জয় হয় একচেটিয়া। এবার ব্যতিক্রম ঘটেছে সেখানেও। রাজধানীর আমিরুল, মিল্টন, কাইয়ুম
এবং তুলি ধানের শীষ প্রতীক নিয়েও হেরেছেন ভোটে। আলোচিত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা জয় না পেলেও পেয়েছেন মানুষের সহমর্মিতা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করল নির্বাচন কমিশন। 299টি আসনের মধ্যে 2/3-এরও বেশি আসন পেয়ে সরকার গঠন করতে চলেছে বিএনপি। আর গণভোটে বিপুল ব্যবধানে জয়যুক্ত হয়েছে হ্যাঁ ভোট। প্রশাসনিক কিছু বিষয়ে ঘাটতি ছিল স্বীকার করে নির্বাচন কমিশনার সানাউল্লাহ সেসব বিষয়ে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। অন্যদিকে সামনের নির্বাচনে আরও ভালো ফল প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অবশেষে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর্ব। ভোট গ্রহণের 18 ঘণ্টা পর সকাল 10:30টায় নির্বাচন কমিশনে শেষ হয় 297টি আসনের ফল ঘোষণা। 12 ফেব্রুয়ারি সকাল 7:30টা থেকে বিকেল 4:30 পর্যন্ত সারা দেশে একযোগে চলে ভোট গ্রহণ। একজন প্রার্থীর মৃত্যুতে স্থগিত ছিল শেরপুর 3 আসনের নির্বাচন। আর প্রার্থীদের বিরুদ্ধে মামলা থাকায় চট্টগ্রাম 2 ও 4 আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী 297টি আসনের মধ্যে 209টিই পেয়েছে বিএনপি, জামাত পেয়েছে 67টি আসন আর এনসিপি পেয়েছে 6টি আসন। 7 জন স্বতন্ত্র প্রার্থীও এবার যাচ্ছেন সংসদে। এছাড়া একই সঙ্গে গণভোটের ফলাফলও ঘোষণা করা হয়, সেখানে বিপুল ভোটে জয়ী হয়েছে হ্যাঁ ভোট। গেজেটগুলো একসাথে পাবলিশ হবে, একটাতে আলাদা আলাদা না, একটা অর্ডারে, একটা গেজেটের অর্ডারে এটা পাবলিশ করা হবে। আমাদের প্রস্তুতি আছে, আমরা এখন ওই লিখিতভাবে যে সাইন পেপারটা পেলেই আমরা কাজটা শুরু করব। চিটাগংয়ের 2টা আসনে আপনার যে ভোটের সেটাকে আমরা পার্সেন্টেজে হিসাব করি নাই, কিন্তু গণভোটের উপরে যেহেতু নিষেধাজ্ঞা নাই, মাননীয় আদালতের কোনো নির্দেশনা নাই, সেজন্য গণভোটে তাদের পার্সেন্টেজটা ইনক্লুড করা আছে। ফল ঘোষণা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খড়খুটোর মতো উড়ে গেছে সব শঙ্কা। আমরা মনে করি জাতি হিসেবে আমাদের মান, সম্মান, ভাবমূর্তি, বিশ্ববাজারে আমাদের বার্গেনিং ক্যাপাসিটি, আমাদের বিনিয়োগ, কর্মসংস্থান হেন কিছু নাই যেটা এই নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল না। ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচনে দলের বিপুল বিজয়ে সন্তোষ প্রকাশ করেন। 2/3-এরও বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে তাদের অনেকেই বিজয়ী হয়েছেন। কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী 5 বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছেন। ফলাফল ঘোষিত 297 আসনে ভোট পড়ার হার 59.44%, আর 299টি আসনে গণভোটের হার 60.26%। সব রিটার্নিং কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করলে শিগগিরই একসঙ্গে গেজেট আকারে প্রকাশ পাবে এই ফল, এমনটি জানিয়েছে নির্বাচন কমিশন। যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি এই রেজাল্টগুলোকে গেজেটের ব্যবস্থা করব। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। 2 দশকের বেশি সময় পর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের মতো সরকার গঠনের পথে বিএনপি। এই উপলক্ষে শুকরিয়া আদায় স্বরূপ দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় সকল ভেদাভেদ ভুলে মানুষের জানমাল রক্ষায় নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি। দলীয় কর্মসূচির অংশ হিসেবে শুকরিয়া স্বরূপ জুমার নামাজের পর মহান রবের দরবারে দুহাত তুলে দোয়ায় অংশ নেন সারা দেশের নেতাকর্মীরা। রাজধানীর নৌবাহিনী হেডকোয়ার্টার মসজিদে জুমার নামাজ আদায় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে নির্বাচনে জয় এবং খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন তিনি। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও হয় দোয়া অনুষ্ঠান। বর্তমান যে সরকার ক্ষমতা গ্রহণ করবেন, আমরা এই আশাবাদ তাদের কাছে রাখি, যাতে করে 5 বছর সুন্দর করে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে। বিগত বাংলাদেশে 16-17টি বছর দেশ ও জাতি এই ধরনের উৎসব মুখর নির্বাচন কখনো দেখে নাই।
দোয়া মোনাজাত শেষে সিরাজগঞ্জ 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসানগঞ্জ 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, বসবাসের অনুপযোগী হওয়া শহর নতুন করে গড়ে তুলবেন তিনি। এছাড়া চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম বন্ধে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। প্রায় 2/3 আমরা জয়লাভ করেছি, সুতরাং আমাদের উপরে আরও দায়িত্ব বেশি পড়েছে। আমরা চেষ্টা করব আমাদের চেয়ারম্যান সাহেব যে কাজ করতে চেয়েছে সেই সব কাজগুলো সুচারুভাবে করা। দেশের অগ্রযাত্রা ও সমৃদ্ধি কামনা করে দোয়ায় অংশ নেন নাটোর 2 আসনের বিজয়ী প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় উন্নয়ন সহ মানুষের জানমাল রক্ষায় নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। যে প্রতিশ্রুতি আমি দিয়েছি ইনশাআল্লাহ আগামী দিনে সেটা বহাল থাকবে। নাটোরের মাটিতে কোনো অন্যায় অবিচার হবে না। আমি নাটোরটাকে একটি সুন্দর নাটোর, শান্তির নাটোর, উন্নয়নের নাটোর, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আমি বারবার বলার চেষ্টা করেছি, মানুষের নিরাপত্তা, এটা আমি আবার ইনশিওর করছি। চট্টগ্রামের জমিয়তুল ফালা মসজিদে উপস্থিত হন 7 ও 9 আসনের বিএনপির বিজয়ী প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী এবং আবু সুফিয়ান। দেশের সার্বিক কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। ফেনীর ছাগলনাইয়া কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করেন 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু। এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। নির্বাচনের নিরঙ্কুশ জয়ের জন্য মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করে দোয়া মোনাজাত হয়েছে দিনাজপুরের বিভিন্ন মসজিদে। জামালপুরে জুমার নামাজ শেষে শহরের রশিদপুর এলাকায় মসজিদে দোয়া মোনাজাতে অংশ নেন সদর আসনের বিএনপির বিজয়ী প্রার্থী শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। এ সময় খালেদা জিয়া ও দলের চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়। বাংলাদেশের ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রত্যাশা অনুযায়ী গতকালকে নির্বাচনটি অনেকটাই সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচন হয়েছে। নোয়াখালীতে আনন্দ মিছিল না করে বিভিন্ন উপজেলার মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি নেতাকর্মীরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। প্রকাশের পর বৃহস্পতিবার রাতেই আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিভিন্ন আসনের কর্মী সমর্থকরা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। প্রিয় নেত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান কর্মী সমর্থকরা। পরে সড়কে আনন্দ মিছিল বের করা হয়। বিজয়ের খবরে মেহেরপুর 1 আসনে 11 দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান নেতাকর্মীদের নিয়ে শুকরানা নামাজ আদায় করেন। পরে আসনটিতে পরাজিত বিএনপি প্রার্থী মাসুদ অরুণের সঙ্গে দেখা করে মিষ্টিমুখ করান। খুলনা 3 আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। এত উচ্ছ্বসিত হয়ে ওঠে কর্মী সমর্থকরা। ভোট দেওয়ার জন্য নির্বাচনী এলাকার সবাইকে ধন্যবাদ জানান বকুল। নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। ফলাফল ঘোষণার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। পরে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় মিছিল করেন নেতাকর্মী ও সমর্থকরা। জয়ী হওয়ার পর মহাসড়কের আন্ডারপাসে শুকরানা নফল নামাজ আদায় করেন গাইবান্ধা 3 আসনের জামাত নেতা নজরুল ইসলাম বিজয়। নেতাকর্মীদের সাথে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানান তিনি। সুনামগঞ্জ 2 আসনে জয়লাভের পর উল্লাসে মেতে ওঠেন বিএনপি প্রার্থী নাসির চৌধুরীর নেতাকর্মীরা। রাতভর সমর্থকদের মিছিল আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে এই আসন। এদিকে সাতক্ষীরা 4টি আসনেই জামায়াতের জয়ে আনন্দিত দলের কর্মী ও সমর্থকরা। ফলাফল ঘোষণার পর থেকেই জেলা জামায়াতের কার্যালয়ে ভিড় জমান তারা। একে অপরকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের জন্য শুভকামনা জানান তারা। এদিকে দিনাজপুরে উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে সকল নেতাকর্মী। 6টির মধ্যে 5টি আসনেই বিএনপির সমর্থকদের স্লোগান, জনসভা ও নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নাটোর 3 আসনেও বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম আনুর জয়ে খুশি তার সমর্থকরা। ফুলের মালা দিয়ে তাকে অভিনন্দন জানিয়ে উল্লাস করেন দলের নেতাকর্মীরা। জোটে গুরুত্ব, প্রচারণায় দাপট কিংবা রাজনৈতিক সাফল্য সবই ছিল তাদের দখলে। তারপরও নির্বাচনে হেরে গেছেন প্রায় 1 ডজন হেভিওয়েট প্রার্থী। নিজ এলাকায় দীর্ঘদিনের পরিচিত মুখ হওয়া সত্ত্বেও বদলে গেছে ভোটের সমীকরণ।
তাদেরকে চমকে দিয়েছেন নতুন প্রজন্মের ভোটাররা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফল ঘোষণার পর সবচেয়ে আলোচিত শব্দ অপ্রত্যাশিত, যার সবচেয়ে বেশি ব্যবহার চলছে হেভিওয়েট প্রার্থীদের ঘিরে। যে কয়টি আসনে জয় প্রায় নিশ্চিত ধরেছিল রাজনৈতিক দলগুলো, সেখানেই এসেছে উল্টো ফলাফল। জামায়াতে ইসলামীকে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের হার। খুলনা ৫ আসনে বিএনপির আলী আসগর লবির কাছে তিনি পরাজিত হয়েছেন মাত্র ২৬০০ ভোটে। এর আগে ২০০১ সালে তিনি এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মনোনয়ন পেয়েছিলেন ২০০৮ সালেও। কক্সবাজারের পরিচিত মুখ ও জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের হারও আলোচনার বিষয়বস্তু। মহেশখালী কুতুবদিয়া অঞ্চলের এই নেতা প্রায় ৩৫,০০০ ভোটে ধরাশায়ী হয়েছেন ধানের শীষের মাহফুজুল্লাহ ফরিদের কাছে। আদালত চত্বরে দাপুটে আইনজীবী শিশির মনির এবার প্রতিদ্বন্দ্বিতা করেন সুনামগঞ্জ ২ আসনে জামায়াতে ইসলামের হয়ে, কিন্তু শেষ রক্ষা হয়নি। বিএনপির নাসির উদ্দিন চৌধুরীর কাছে তিনি পরাজিত হন প্রায় ৪০,০০০ ভোটে। যদিও চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই সোশ্যাল মিডিয়াতে ও সশরীরে প্রতিদ্বন্দ্বীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বেশ আলোচিত হন। জুলাই অভ্যুত্থানের পরিচিত মুখ জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম এবার প্রার্থী হয়েছিলেন ১১ দলীয় জোটের হয়ে পঞ্চগড় ১ আসন থেকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছিল শুরু থেকেই। শেষ পর্যন্ত ৮,০০০ ভোটে তিনি পরাজিত হন বিএনপির নওশাদ জমিরের কাছে। আগামী ৫ বছরে এই পঞ্চগড় ১ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং আমরা যদি একটা জোট হিসেবে ১১ দল পারফর্ম করি, তাহলে আমরা একসাথে তাকে আমরা সকল ভালো কাজে আমাদের জায়গা থেকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ফেনী ২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ধানের শীষের জয়নাল আবেদিনের কাছে তিনি পরাজিত হন ৫১,১৫২ ভোটের ব্যবধানে। ফলাফলের পর প্রতিদ্বন্দ্বীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনিও। রংপুরকে জাতীয় পার্টির দুর্গ বলা হলেও এবারের ফলাফল সব সমীকরণ বদলে দিয়েছে। জেলার বেশিরভাগ আসনে জামাতের জয় জয়কার। রংপুর ৩ আসনে তৃতীয় হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এখানে ১,৭৫,০০০ ভোট নিয়ে বিজয়ী দাঁড়িপাল্লার মাহবুবুর রহমান বেলাল। অন্যদিকে জিএম কাদের পেয়েছেন ৪৩,০০০-এর কিছু বেশি ভোট। চাঁপাইনবাবগঞ্জকে জামাতের ঘাঁটি বলা হলেও আওয়ামী লীগ আমলের নির্বাচনে তাদের হারতে হয়েছে বিএনপির হারুনুর রশিদের কাছে। তবে এবার দৃশ্যপট বদলেছে। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে দাঁড়িপাল্লার নুরুল ইসলাম বুলবুলের কাছে বিএনপির চেয়ারম্যানের এই উপদেষ্টা হেরেছেন প্রায় ৫৩,০০০ ভোটে। নির্বাচনে বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরি হলেও ঢাকা ১৬ আসনে সুবিধা করতে পারেননি জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক। প্রচারণায় নতুনত্ব থাকলেও মাত্র ৩,৩৬১ ভোটে তিনি পরাজিত হন জামায়াতের আব্দুল বাতেনের কাছে। ধারণা করা হচ্ছে বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীদের অনেকের জায়গা হতে পারে আগামী সংসদের উচ্চকক্ষে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএনপি। গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ের সামনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন জানান, বিজয় নিশ্চিত হওয়ার পর তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্ব নেতারা। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তানের রাষ্ট্রপ্রধানরা স্বাগত জানিয়েছেন। মাহদি আমিন বলেন, এই বিজয় গণতন্ত্রের। দেশের মানুষ যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, তারেক রহমান সেই স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান মাহদি আমিন। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল। বিএনপির সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের অপামর জনসাধারণের আবেগ, আকাঙ্ক্ষা এবং অনুভূতি। গণমানুষের দল, তৃণমূলের ক্ষমতায়নের দল, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন, যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ নিরঙ্কুশ বিজয়। নিরঙ্কুশ বিজয় সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তবে দেশের একেবারে উত্তরের জেলা রংপুর অঞ্চলে জামাতের ফলাফল এই বিজয়ে কিছুটা কাটার মতো। জামাত নেতারা বলছেন, তাদের জনসংযোগ আর নানামুখী কাজের কারণে জাতীয় পার্টি প্রভাবিত অঞ্চল দখল করতে পেরেছেন। তবে বিএনপি মহাসচিব বলছেন, আসন কয়েকটা কম পেলেও এই অঞ্চলে প্রভাবে পিছিয়ে নেই বিএনপি। এই অবস্থায় ভোটাররা চান অবহেলিত এই অঞ্চলে নতুন কর্মসংস্থান ও উন্নয়ন। উত্তরের নীলফামারী থেকে রিপোর্ট করছেন আলমগীর স্বপন। বিএনপির ভূমিধস বিজয়ের পর সকাল থেকেই ঠাকুরগাঁয়ের হাজীপাড়ায় দলের মহাসচিবের বাড়িতে নেতাকর্মীদের ভিড়। আসতে থাকেন সাধারণ মানুষ। বিজয়ের শুভেচ্ছা জানান এলাকার সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এ সময় তিনি বলেন, জনগণের ভালোবাসাই তাদের বিজয়। বিএনপি সবসময় জনগণের সঙ্গে থেকেছে
জনগণের রাজনীতি করেছে। তবে বিএনপির প্রভাব উত্তরের রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও লালমনিরহাটে দেখা গেলেও বাকি 4 জেলায় বেশি আসন পেয়েছে জামায়াত। এই বিভাগের 33 আসনের 18টি ইসলামী দলটির। অন্যদিকে রাজশাহীর 39 আসনের 28টি পেয়েছে বিএনপি। জামায়াত 11টি পেলেও যা আগের যে কোনো নির্বাচনের চেয়ে বেশি। এই জামাত বেশি আসন পেয়েছে রংপুর বিভাগে, এটা বিভিন্ন কারণে আছে, কারণ আছে রংপুর বিভাগ, কিন্তু গ্রেটার দিনাজপুর ডিস্ট্রিক্টে কিন্তু জামাত একটাও সিট পায়নি। তাহলেই বুঝবেন যে গ্রেটার দিনাজপুর ডিস্ট্রিক্ট পার্ট অফ, এখানে আপনার 1, 2, 3টা বড় জেলা, তাই না? আসন হচ্ছে আপনার 11টা, সে 11টা আসন কিন্তু বিএনপি নিয়ে গেছে। তো আমরা অত্যন্ত আশাবাদী, আমরা সঠিকভাবে যদি আমরা রংপুরের জনগণের সঙ্গে আপনার ইন্টারাক্ট করতে পারি, রাজনৈতিকভাবে যে কাজ করতে পারি, সাংগঠনিকভাবে কাজ করতে পারি, ডেফিনেটলি আমরা এই প্রবণতাকে দূর করতে পারবো। রংপুর বিভাগে জামায়াত জিতেছে জাতীয় পার্টির প্রভাব বলয়ের সব আসনে, জিতেছে নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগ প্রভাবিত কয়েকটি আসনেও। জামায়াতের বিজয়ী প্রার্থীরা বলছেন, জনবান্ধব কর্মসূচির পাশাপাশি দীর্ঘদিন ধরে এই অঞ্চলে কাজ করেছেন তারা। এই বিজয় জনগণের, এই বিজয় সকলের, এই বিজয় বিশেষ করে 24শে জুলাই বিপ্লবের চেতনার বিজয়। জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে আমরা ধারণ করি, সেটি বাস্তবায়নের জন্যই তারা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, আমরা সবাই মিলে সেটি এগিয়ে নেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে সরকার একটি বড় অংশ, সেই বড় অংশের সাথে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। সরকারকে সাথে নিয়েই আমরা সব কাজ করব। তবে উত্তরের নির্বাচনী ফলাফল যাই হোক না কেন, ভোটাররা চান নতুন সরকার তাদের ইশতেহার বাস্তবায়ন করবে, প্রতিরোধ করবে মব বিশৃঙ্খলা। রাস্তাঘাট, তারপরে তিনা মাইডাং না হোক, তার সুন্দরভাবে চলা, এইটা আমরা চাই। তারেক রহমান সাহেব আসছিলেন, উনি যে অঙ্গীকারগুলো দিয়ে গেছেন, উনি যাতে রাষ্ট্রীয় ক্ষমতা এসে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করেন। কর্মসংস্থান, তারপরে ভোকেশনাল কারিগরি শিক্ষা, তারপরে এই যে কৃষকদের জন্য, এগুলো যদি আস্তে আস্তে বাস্তবায়ন করে, ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। ফ্যামিলি কার্ড করে দিতে চাইছে তারেক জিয়া রহমান স্যার, আমাদের জানি কার্ডটা করে দেয়, তাহলে আমার পরিবার খাই পরে বাঁচতে পারবো। আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ কাজকাম করে খাই। জাতীয়ভাবে বিএনপির ভূমিধস বিজয়, উত্তরাঞ্চলে জামায়াতের উত্থান। এই সমীকরণে পিছিয়ে পড়া জনপদ উত্তরাঞ্চল যেন আর পিছিয়ে না পড়ে। এই অঞ্চলের ভোটার ও সাধারণ মানুষের আশা, নতুন সরকার সব অঞ্চলের উন্নয়নে সমান দৃষ্টি দিবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, সৈয়দপুর, নীলফামারী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণের প্রতি সাধুবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঐতিহাসিক জয় আখ্যা দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএনপি এবং তারেক রহমানকে। প্রতিবেশী ভারত, পাকিস্তান, চীনও জানিয়েছে অভিনন্দন। বাংলাদেশের নতুন সরকারের সাথে একযোগে কাজ করার প্রত্যাশা জানান দেশগুলোর নেতারা। রাত পেরিয়ে নির্বাচনের ফলাফল নিশ্চিতের পরই অভিনন্দন বার্তা পোস্ট করা হয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে। ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ওয়াশিংটন। পোস্টে বলা হয়, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। ফেসবুক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নির্বাচনের ফলাফল তারেক রহমানের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে ভারত তার সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান। দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক জোরদার এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলো এগিয়ে নিতে তারেক রহমানের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা জানান মোদী। পরবর্তীতে ফোন কলও করেন বিএনপি চেয়ারম্যানকে। বাংলাদেশের নতুন নেতৃত্বের সাথে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আশাবাদ জানান, দুই দেশের ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের। দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে একসাথে কাজের কথাও বলেন শেহবাজ। বাংলাদেশ চীন সম্পর্কের নতুন অধ্যায় রচনার বিষয়ে আশাবাদ জানিয়েছে বেইজিং। প্রত্যাশা জানিয়েছে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসাথে কাজ করার। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।
দর্শক, বাংলাদেশ ইলেকশনের এই ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।